নেপালের প্রায় সমস্ত জেল ভেঙেই বেরিয়ে এসেছে কয়েদিরা। তাই এই মুহূর্তে ভারতের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সীমান্ত সুরক্ষা। এমনটাই গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে বললেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। গত ৪৮ ঘন্টায় নেপালে কটা জেল ভাঙা হয়েছে জানেন? ২৫টা। জেল ভেঙে পালিয়েছে প্রায় ১৫,০০০ বন্দী, যাদের মধ্যে খুন, ধর্ষণ, ডাকাতিতে সাজাপ্রাপ্ত দাগী অপরাধীরা রয়েছে। কোনো সন্দেহ নেই যে এদের নিয়ে ভারত সরকারের আশঙ্কার যথেষ্ট কারণ আছে। দেখুন, প্রথম কথা, নেপালে যতগুলো জেল আছে প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই জেল আছে। তার মধ্যে 100% জেল থেকে ব্রেক হয়েছে, মানে কোনো জেল ছাড়া পায়নি। এবার নেপালে কিন্তু জেলে একটু আন্দোলন চলছিল বেশ কয়েক বছর ধরে করাপশনের জন্য। এবার এটা হলো কি করে? দুটো জিনিস হলো। একটা হচ্ছে যে জেল ব্রেকের জন্য একটা জনরোষ সেটা যে গুলি চলে তখন সরকারি এস্টাবলিশমেন্টের উপর জনরোষ, প্লাস কিছু লোককে জেলে ঢোকানো হয়েছিল যারা এই হোয়াটসঅ্যাপে লোকজনের খবর দিচ্ছিল, এই করছিল, মিনিস্টারদের বাচ্চাদের, ওই মানে আজকের যারা প্রতিবাদী তাদের একটা অংশ জেলে ঢোকানো হয়েছিল, যেটা ওই নেপো বেবিস বলে তাদের ফটোগুলো চালান করছিল সবাইকে, তাদেরকে ঢোকানো হয়েছিল। সেটা বাকিরা ফায়দা নিয়েছে কেন? যখন এই ঝামেলাটা হয় নেপাল পুলিশ পুরো কমিটেড হয়ে যায়, আর তখনও আর্মি রাস্তায় নামেওনি। তো নেপাল পুলিশ এত স্ট্রেজ ছিল যে ওই দিকটা একটুখানি কমজোর হয়ে যায়, তো ওইখানে বেরিয়ে গেছে। আমাদের পক্ষে, ভারতবর্ষের পক্ষে তো চ্যালেঞ্জ এই মুহূর্তে বর্ডারে আপনারাই দেখাচ্ছেন খাবার দাবার পড়ছে, একদম ইকোনমি গেছে, কারণ নেপালে ফোন তোলবার মতো তো কোনো গভর্নমেন্ট নেই। এবং এটা বাংলাদেশেও আমরা ফেস করছি যে কার কথা বলবে তো কার সাথে বলবে। কিন্তু একটা ভালো খবর আছে, যেটা আমাদের বাংলাদেশের সঙ্গে ছিল, আর্মি টু আর্মি কন্ট্যাক্ট খুব ভালো আছে। এবং আমি জানি না, অনেকে জানে না যে ভারতীয় সেনাধ্যক্ষ নেপাল আর্মির জেনারেল, আবার নেপালের সেনাধ্যক্ষ আমাদের আর্মির জেনারেল, রাষ্ট্রপতি দেয় দুই দেশের। এবং এখন যারা সার্ভিং করছে তারাও, যিনি আছেন এখন নেপালে, উনিও আমাদের আর্মির জেনারেল। আর ভারতবর্ষের যিনি চিফ জেনারেল দ্বিবেদী, উনিও ওখানকার জেনারেল। এটা অনারারি। এবং আর্মি টু আর্মি খুব ভালো কন্ট্যাক্ট আছে, সেটা অন্তত একটা রূপলি রেখা। নেপালের বিভিন্ন জেল থেকে প্রায় ১৪,০০০ কয়েদি পালিয়েছে। নেপাল পুলিশের তরফে ভয়ঙ্কর তথ্য সামনে আনা হয়েছে। সতর্ক রয়েছে ভারতও। ইতিমধ্যেই ভারত নেপাল সীমান্তে ৬১ জন জেল থেকে পালানো কয়েদিকে আটক করেছে এসএসবি। বিদ্রোহ, গণ অভ্যুত্থান, রাজনৈতিক সিস্টেমের ওপর ক্ষোভ, নেতাদের দুর্নীতি, স্বজন পোষণে রুষ্ট জেনজি। নেপালের আন্দোলন থেকে সব স্পষ্ট। কিন্তু জেল ভাঙা ও হাজার হাজার কয়েদিদের পালানো কোনো গণ আন্দোলনের অংশ হতে পারে? ভয়ঙ্কর তথ্য হলো, নেপালের বিভিন্ন জেল থেকে ১৪,৩০৭ জন কয়েদি পালিয়েছে বলে নেপাল পুলিশের তরফে জানানো হয়েছে। তার মধ্যে মেরে কেটে ১৫০০ জনকে ফের গ্রেফতার করা গেলেও পলাতক প্রায় ১৩,০০০ বন্দী, যা শুধুমাত্র নেপালের নিরাপত্তা এজেন্সিগুলির কাছেই নয়, ভারতের কাছেও দুশ্চিন্তা ও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আশঙ্কাকে সত্যি করে নেপালের বহু জেল পালানো কয়েদি ভারতে ঢোকার চেষ্টা করছে। ইতিমধ্যেই ভারত নেপাল সীমান্তে ৬১ জন জেল ভেঙে পালানো কয়েদিকে আটক করেছে সশস্ত্র সীমাবল বা এসএসবি। জেল ভেঙে পালিয়েছিল বেশ কয়েকজন কয়েদি। তারা ভারতে ঢোকার চেষ্টা করতেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তারপর থেকে নিরাপত্তা ব্যবস্থা এবং ভেতরে ঢোকার সমস্ত নিয়ম কানুন আরও বেশি কড়া করা হলো। একমাত্র হাসপাতাল অথবা নির্দিষ্ট কোনো কারণ ছাড়া কোনো নেপালের বাসিন্দাকেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এরপর এসএসবি এই চেকিং করার পরও কিন্তু এখানে আরও একটা কাউন্টারে রাজ্য পুলিশের পক্ষ থেকে চেকিং চালানো হচ্ছে। মঙ্গল বুধবারের পর বৃহস্পতিবারও নেপালে জেল ভাঙার চেষ্টা করে কয়েদিরা। নেপালের প্রথম সারি সংবাদপত্র দ্য কাঠমান্ডু পোস্টের খবর অনুযায়ী এই দিন রামেছাপ জেলা সংশোধনাগারে জেলের ভিতরে তালা ভেঙে ফেলে কয়েদিরা। ভাঙচুর চালিয়ে মূল ফটকের সামনে চলে আসে তারা। কয়েদিরা মূল ফটকের তালা ভাঙার চেষ্টা করায় বাইরে মোতায়েন নেপাল সেনা গুলি চালায়। গুলিতে জখম হয় ১২-১৩ জন কয়েদি। নেপালের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে দাবি, শুধুমাত্র নেপালের সুন্ধারা সেন্ট্রাল জেল থেকে ৩,৩০০ জন, ললিতপুরের নাকু জেল থেকে ১,৪০০ জন বন্দী, দিল্লি বাজার সংশোধনাগার থেকে পালিয়েছে ১,১০০ জন, কাস্কি জেলা সংশোধনাগার থেকে ৭৭৩ এবং বাগমতী প্রদেশের ভীমফেদি জেল থেকে ৪৪১ জন কয়েদি পালিয়ে যায়। তাদের মধ্যে ১২১ জনকে ফের পাকড়াও করা হয়েছে। এছাড়া সূত্রের খবর, মাধ্যপ্রদেশের জলেশ্বরে জেলের দেওয়াল ভেঙে পালিয়েছে ৫৭৫ জন কয়েদি। লুম্বিনী প্রদেশের নওয়ালপাড়াশি জেল ভেঙে পালিয়েছে ৫০০রও বেশি বন্দী। বাঁকে জেলা সংশোধনাগার থেকে পালিয়েছে ৪৩৬ জন কয়েদি।
বাঁকে জুভেনাইল রিফর্ম সেন্টার থেকে উঠাও 122 নাবালক। একের পর এক জেল ব্রেক, বাড়ছে উদ্বেগ, আতঙ্ক, দুশ্চিন্তা। সত্যি ওখানে সেফ ফিল করছে না, একদমই সেফ ফিল করছে না। সমস্ত রেপিস্ট, যারা মার্ডারার ছিল, সমস্তদেরকে জেল থেকে ছাড়িয়ে দিয়েছে। তারা এধার ওধার, মানে তারা এখন জেলেই নেই, এধার ওধার ঘুরছে। কান্ট্রিতে কোনো রুলস নেই। অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ান স্টুডেন্টরা মিলে আমরা ঠিক করেছি যে এখানে অ্যাডমিনিস্ট্রেশনে যাব। বন্ধু দেশ নেপালের সঙ্গে ভারতের সীমান্তে কোনো কাঁটাতার না থাকায় জেল থেকে পালিয়ে অনেকেই ভারতে ঢোকার চেষ্টা করছে। সূত্রের খবর, ভারত নেপাল সীমান্তে যে 61 জন জেল পালানো কয়েদিকে আটক করেছে এসএসপি, তাদের মধ্যে উত্তরপ্রদেশে ভারত নেপাল সীমান্ত পেরোনোর সময় 22 জনকে, 13 জনকে বিহার সীমান্ত থেকে এবং পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে 3 জনকে আটক করা হয়েছে। ইলিগাল মুভমেন্ট যদি কিছু উপদ্রবী যে আছে তাদের মুভমেন্ট হয়, তাদের জন্য চেকিং করার জন্য আমরা যেই দিনের ঘটনা শুরু হয়েছে সেদিন থেকেই আমরা এখানে নাকা লাগিয়েছি। অনলি ফর দ্যাট রিজন দ্যাট কোনো উপদ্রবী, কোনো আনসোশ্যাল এলিমেন্ট আছে ওটা মুভ না করতে পারে, and so that our India remains peaceful and security is ensured over here. সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 1751 কিলোমিটার দীর্ঘ কাঁটাতারহীন ভারত নেপাল সীমান্তে সুরক্ষা আঁটোসাঁটো করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় 50 ব্যাটালিয়ন এসএসপি। পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ভারত নেপাল সীমান্তে প্রায় 60,000 জওয়ান মোতায়েন করা হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আলিপুর চিড়িয়াখানায় 2 বাঘিনীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। পরপর 2 দিনে মৃত্যু হয়েছে 2 বাঘিনীর। ময়নাতদন্তের জন্য 3 জন পশু চিকিৎসকের বিশেষ দল গঠন করা হয়েছে। তৈরি করা হয়েছে তদন্ত কমিটিও। মাত্র 24 ঘন্টার ব্যবধান, পরপর 2 দিনে দুটি বাঘিনীর মৃত্যু হলো আলিপুর চিড়িয়াখানায়। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। সামনেই পুজো পেরোলেই শীতের মরশুম। ভিড় উপচে পড়বে চিড়িয়াখানায়, কিন্তু আর দেখতে পাওয়া যাবে না রূপা ও পায়েলকে। সোমবার দিন এবং মঙ্গলবার দিন পরপর আলিপুর চিড়িয়াখানায় সাদা বাঘ রূপা এবং ডোরা কাটা বাঘ পায়েলের মৃত্যুর ঘটনা ঘটে। পায়েল কানা হচ্ছে 2005 সালে উড়িষ্যা থেকে, অন্যদিকে রূপার জন্ম হয় আলিপুর চিড়িয়াখানাতে। সাদা বাঘ অনির্বাণ এবং কৃষ্ণার সন্তান ছিল রূপা। রূপার বয়স হয়েছিল 21 বছর, পায়েলের বয়স হয়েছিল 17 বছর। বাঘিনীদের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দুটোই আমি সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট দেওয়া হয়েছে, তো দুটোই বয়সজনিত কারণে হচ্ছে। তবু আমি ভালো করে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। প্রত্যেকে ভালো করে আবার রিপোর্ট চেয়েছি আমি। এটা যদি জঙ্গলের বাঘ হতো, তাদের মধ্যে ইনফাইটিং এ মারা গেছে ধারণা করা যেত, কিন্তু যেহেতু এটা খাঁচার বাঘ, একটা খাঁচায় জন্মেছিল, একটা বাইরের থেকে, তাও বহুদিন হয়ে গেছে, এরা অভ্যস্ত হয়ে গেছে চিড়িয়াখানার পরিবেশে। বনের বাঘ খুব বেশি হলে 17 পর্যন্ত বাঁচে। চিড়িয়াখানার বাঘ 20 বছর 22 বছর বাঁচা কোনো অস্বাভাবিক কিছু না। আমার যা ধারণা, সম্ভবত যে এটার স্বাভাবিক মৃত্যু। ঘটনা জানাজানি হতেই চিড়িয়াখানার সামনে বিক্ষোভ দেখাতে চায় কংগ্রেস। কর্তৃপক্ষের কেউ না থাকায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কংগ্রেসের নেতাকর্মীরা। বাঘের যে পর্যাপ্ত পরিমাণের খাদ্য, সুরক্ষা, মেডিকেল এডের ব্যবস্থা, এগুলো যে প্রয়োজন লাগে এই কর্তৃপক্ষ জানে না। আমরা রাজ্য সরকার, বন দপ্তরের কাছে অনুরোধ করব যে আপনারা সবাইকে ডাকুন এখানে। এটা সকলের জু। এই চিড়িয়াখানায় ডাইরেক্টর এত বড় ঘটনা, দুটো বাঘ মারা গেল, তার জন্যে তার এখানে অনেক আগে উপস্থিত এসে বিষয়টা দেখা উচিত ছিল, কিন্তু করলেন না। কেন করলেন না, কি কারণ, আমরা এগুলো জানতে চাইছি। কিছুদিন আগেই অভিযোগ ওঠে, মাত্র 1 বছরেই আলিপুর চিড়িয়াখানা থেকে নাকি গায়েব হয়েছে 321টি প্রাণী। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এবার 2 বাঘিনীর মৃত্যুতে ফের বিতর্ক তৈরি হলো। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।